আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি 2026 পরীক্ষার্থী, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শাকিলস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। আরও আশা রাখছি যে অবশ্যই আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনেক সুন্দর হয়েছে। দোয়া করি এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়ে ভালো মার্ক পাও। তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি আজকে বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ এর জন্য একটা নোট করেছি, যাতে তোমরা সহজভাবে প্রস্তুতিটাকে সম্পন্ন করতে পারো। তোমরা জানো যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে এসএসসি 2026-এর জন্য প্রত্যেকটা পরিচ্ছেদ কিন্তু কম্পালসারি নয়। এখানে নির্বাচিত কিছু পরিচ্ছেদ রয়েছে যেটা সিলেবাস ইনক্লুডেড, এবং তারই উপর আমাদের এমসিকিউ এবং আমাদের রচনামূলক প্রশ্ন হয়ে থাকবে। তো আজকে আমাদের যেটা শুরু হয়েছে পরিচ্ছেদ নাম্বার 5 থেকে। আমি চেষ্টা করেছি শুধুমাত্র অতটুকু অংশই নোট করে যেগুলো আমাদের খুবই জরুরি এবং যেগুলো পড়লে আশা করা যায় ইনশাল্লাহ আমরা ভালো কমন পাবো। এবং এখানে আমরা অবশ্যই সেই প্রশ্নগুলোই সংযোজন করার চেষ্টা করেছি যেগুলো তুলনামূলক অধিক গুরুত্বপূর্ণ। তো আমরা যদি ধারাবাহিকভাবে আলোচনা করি, তবে প্রথমে একটু বলে রাখি যে অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছা ছিল ক্লাসটা লাইভ নেওয়ার, বাট বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্লাসটা লাইভ নেওয়া সম্ভব হচ্ছে না। এই কারণে ভাবলাম ক্লাসটা রেকর্ড করে যত দ্রুত তোমাদের কাছে পৌঁছানো যায়, এতে তোমাদের বেশি উপকার হবে। তোমাদের কথা চিন্তা করে রেকর্ডেড ক্লাসে নিচ্ছে। আর একটা এখানে কারণ আছে আসলে লাইভ ক্লাস না নেওয়ার, সেটা হচ্ছে আমি যেহেতু নোট করেছি, অ্যাকচুয়ালি আমি তো এখানে বোর্ডে তোমার নোট থেকেই দেখানো লাগতো, তো সেটা বেশ একটু আমার জন্য কঠিন হয়ে যেত। কঠিন বলতে বিব্রত বোধ করা লাগতো, কারণ নোট তো দেখে দেখে আবার বোর্ডে লেখা কষ্ট হয়ে যেত। এই কারণে সরাসরি নোটের উপরে ক্যামেরাটা ফোকাস করেছি, যাতে করে তোমরা এখান থেকে একটু খুব সহজভাবে দেখে নিতে পারো। তো আমরা প্রথম যে অংশটা পড়ব সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ অংশ। এটা তো ধ্বনি ও বর্ণ পরিচ্ছেদে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে জানবো সেটা হচ্ছে আসলে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, আমরা এটা সবাই জানি। আর বলে রাখি, আসলে ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। প্রশ্নটা এভাবে হতে পারে যে ধ্বনির লিখিত রূপ কী বা ধ্বনি নির্দেশক প্রতীক কী। দুটো কিন্তু একই কথা। দেখো আমি এখানে লিখেছি 5 নম্বর প্রশ্নে ধ্বনি নির্দেশক প্রতীক বর্ণ। তাহলে ধ্বনি নির্দেশক প্রতীককে বর্ণ বলা হয়। আর আমরা জানি যে বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে 50টি। তো এই প্রশ্নটা কিন্তু দুইভাবে হতে পারে। এক, ধ্বনি নির্দেশক প্রতীককে বর্ণ বলা হয়। আবার এভাবে প্রশ্ন হতে পারে যে ধ্বনির লিখিত রূপকে কি বলে, ধ্বনির লিখিত রূপ ও বর্ণ। তাহলে এই ধ্বনিটা আসলে কি, ধ্বনি কি? এই যে আমি কথা বলতেছি, তোমরা শুনতেছো, আমাকে দেখতেছো না, বাট কথা কিন্তু শুনতেছো। আমার কণ্ঠ তোমাদের কানে যাচ্ছে, অর্থাৎ শব্দটা কানে যাচ্ছে। এই শব্দটাই হচ্ছে মূলত ধ্বনি। তাহলে আমরা যে স্বরীয় বলি, ওটা কি? ওটা কিন্তু আমরা কানে শুনতে পাই, আর যখন বোর্ডে লেখা হয় তখন কিন্তু ওটা দেখতে পারি। তাহলে স্বরীয় লিখিত রূপটা হচ্ছে, তোমরা অবশ্যই জানো যে স্বরীয় লিখিত রূপ এটা, ওটা তো আর দেখানোর আসলে কিছু নেই। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে লিখিত রূপ। তো এইটা কিন্তু ধ্বনি না, এটা কি? এটা হচ্ছে বর্ণ। আর আমরা এটা উচ্চারণ করলে এই যে এইবার যেটা শুনবে তোমরা স্বরীয়, এটা হচ্ছে ধ্বনি। তাহলে আশা করি ধ্বনি আর বর্ণের তফাৎ বুঝতে পারছো। ওকে, তাহলে ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ বা ধ্বনি নির্দেশক প্রতীক হচ্ছে বর্ণ। এখন আমরা জানি মোট বর্ণ হচ্ছে 50টি। বর্ণের বিষয়ে আগে, আমরা তো বর্ণের বিষয়ে পরে আসবো। আমরা প্রথমে আগে ধ্বনি নিয়ে যদি কথা বলি, প্রথমে জানতে হবে যেটা, যে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে 37টি। কথাটা ভালো করে শুনবা কিন্তু। মৌলিক ধ্বনি কতটি আছে? 37টি। এর ভিতরে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। স্বরধ্বনি 7টি, এরা কারা? দেখো আমি একটু নোট করার চেষ্টা করেছি, এগুলো একটু মনে রাখতে হবে। প্রশ্ন এমনভাবে হতে পারে যে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি নয়, সেখানে এই অপশনগুলোর ভেতরে হয়তো 3টা দেবে, অন্যটা দেবে না। তাহলে তোমাদের মনে রাখতে হবে স্বরেয়, স্বরিয়া, এ, রস্বই, রস্যৌ, এ, ও, এই 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর তাহলে মোট যেহেতু 37টি মৌলিক ধ্বনি, তাহলে বাদবাকি 30টা হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। তাহলে প্রশ্নটা এভাবে হতে পারে, মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি অথবা মৌলিক স্বরধ্বনি কতটি? আশা করি যেটাই প্রশ্ন আসুক তোমরা পারবা।
ওকে, ধ্বনি নির্দেশক প্রতীককে বর্ণ বলে, এই কথা আগেই বলে ফেললাম। মোট বর্ণ, ইংরেজি বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি, আমরা অবশ্যই জানি। এর ভিতরে কি রয়েছে, স্বরবর্ণ রয়েছে 11টি আর ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি। তো এখানে প্রশ্ন ওটা হলে তো বেশ সহজই হতেও পারে, বলা যায় না, তবে এই প্রশ্নগুলো একটু বেশি আসতে দেখা যায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। যে পূর্ণমাত্রার বর্ণ কতটি? পূর্ণমাত্রার বর্ণ বর্ণ 32টি। এখানে এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিস করে মনে রাখতে পারি। বলে তো, একজন পূর্ণবয়স্ক মানুষের মোট দাঁতের সংখ্যা কতটি? 32টি। অতএব এভাবে মিলায় পড়া যেতে পারে। পূর্ণ মাত্রার বর্ণ 32টি এবং আমাদের দাঁতের সংখ্যা 32টি, এটা। আচ্ছা, অর্ধমাত্রার বর্ণ কতটি? অর্ধমাত্রার বর্ণ 8টি এবং মাত্রাহীন বর্ণ 10টি। আমরা এইটা অবশ্যই মনে রাখবো, অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন 10টি এবং পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। তো অর্ধমাত্রাটা মনে রাখতে পারো এভাবে, যে সাধারণত মানুষ যখন বলে যে তোরে থাপ্পড় দিয়ে কিন্তু দাঁত ফেলে দেবো, আসলে বলে যে থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলবো, কিন্তু 32টা দাঁত কি ফেলা যায়? ফেলা যায় না। ফেলা যায় কয়টা? আসলে তুমি যখন থাপ্পড় দিবা তখন কিন্তু থাপ্পড় লাগবে এক পাশে, তাহলে এক পাশে থাকে কয়টা? 16টা। কিন্তু 16টা কি পড়বে? 16টা পড়বে না। পড়লে বড় জোর মনে করো যে এক পাটির যে 8টা আছে সেই 8টা পড়বে। এইভাবে মনে রাখা যেতে পারে যে অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি আর মাত্রাহীন বর্ণ কতটি? 10টি। আমরা এটা মনে রাখবো। আচ্ছা, তবে এখানে আরেকটা বিষয় বলা যেতে পারে, সেটা হচ্ছে যে দেখো, এই 32টি বললাম আমরা হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। পূর্ণমাত্রার বর্ণের ভেতরে 32টার 26টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর 6টা হচ্ছে স্বরবর্ণ। 26টা ব্যঞ্জন এবং 6টা স্বরবর্ণ। এরপরে দেখো বলেছি যে মাত্রাহীন অর্ধমাত্রার বর্ণ 8টি, তাহলে অর্ধমাত্রার যেহেতু 8টা বর্ণ, 7টা হচ্ছে ব্যঞ্জন এবং একটা হচ্ছে স্বরবর্ণ। আর মাত্রাহীন বর্ণ কিন্তু বলেছি 10টা, তাহলে ব্যঞ্জন কয়টা? 6টা। ব্যঞ্জনের কোনো মাত্রা নাই আর এদিকে 4টা স্বরবর্ণের কোনো মাত্রা নেই। তাহলে দেখো এখানে কয়টা হয়ে গেল? 4 আর 5, 6, 11। তাহলে আমাদের মোট স্বরবর্ণ 11টা। এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, যদি এটা নোট করি নাই। এখানে বললাম কথাগুলো, আশা করি রেকর্ডেড শুনলে তোমাদের মনে থাকবে। ওকে, একটু দ্রুতই আগাতে হবে। এরপরে যেটা আসি, স্বরবর্ণের অপর নাম হচ্ছে কার বর্ণ, এটা মাথায় রাখবা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টা। এর ভিতরে স্বরেয় এর কিন্তু দেখবা যে কোনো সংক্ষিপ্ত রূপ নেই। যেরকম স্বরে আর সংক্ষিপ্ত রূপ কি? স্বরে আর সংক্ষিপ্ত রূপ আকার, রস্যই সংক্ষিপ্ত রূপ রসিকার, এগুলো না দেখালেও চলতেছে। আচ্ছা, স্বরবর্ণের মধ্যে কার নেই? কার শুধুমাত্র স্বরেয়। এই স্বরেয়কে বলা হয় তোমার নীল বর্ণ বলা হয় বা নীলিন বর্ণ বলা হয়। ওকে, ব্যঞ্জন বর্ণের অপর নাম কি? ব্যঞ্জন বর্ণের অপর নাম হচ্ছে অনুবর্ণ। এগুলো মনে রাখবো। তবে এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো দেখবে এসেই থাকবে, যে এই যে যুক্ত বর্ণগুলা বিশ্লেষণ, এই যে যুক্ত খ যেটা বলি, যুক্ত খর নিচে ম আমরা যেটাকে বলি, এগুলো আসলে বিশ্লেষণ করলে এর ভিতরে কোন কোন বর্ণ পাওয়া যায়। যেরকম যুক্ত খ আছে, এর ভিতরে থাকে আসলে কে? কয় হসন্ত যোগ মূর্ধন্য স থাকে। আর এর ভিতরে থাকে কি? কয় হসন্ত যোগ মূর্ধন্য স যোগ ম থাকে, এটা। তারপর এটা কি বলি? বর্গীর জয় হসন্ত ইয়, এটা। ইয় হসন্ত বর্গীর জ, মূর্ধন্য শয় হসন্ত মূর্ধন্য, হয় হসন্ত মো, এইগুলা। ওকে, তাহলে এখন তুমি যদি এটা বই বের করে দেখো তাহলে দেখবে যে যুক্ত বর্ণের ভেতর অনেকগুলাকে দেয়া আছে। তো আমি তুলনামূলক সেগুলাই নোট করার চেষ্টা করছি। নোট তো আসলে সবগুলা করা যায় না, সেইগুলোর চেষ্টা করেছি যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সময় পরীক্ষাতে যেগুলো ঘুরে ফিরে আসে সেগুলো। অতএব আমি আশা করি যে এগুলো যদি তোমরা পড়ে নিতে পারো তাহলেই কমন পড়বে। আর যদি এমন হয় কারো আগে থেকে পড়া থাকে তাহলে সে অবশ্যই একটু বেশি পড়লে বেশি ভালো। ওকে, পরবর্তী যে অংশ আছে সেটা হচ্ছে বাংলা ভাষায় সংখ্যা বর্ণ কতটি? এগুলো আমরা মনে রাখবো। সংখ্যা বর্ণ 10টি, যেরকম 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে স্বরবর্ণগুলাকে কয়েকভাবে ভাগ করা যেতে পারে। যেমন উচ্চারণের সময় জীব কতটা উপরে ওঠে বা নিচে নামে, তার ভিত্তিতে স্বরধ্বনি 4 প্রকার হতে পারে। তাহলে স্বরধ্বনিকে জীব, অর্থাৎ উচ্চারণের সময় জীব কতটা উপরে উঠতেছে বা নিচে নামতেছে, এর উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। যেরকম উচ্চ, রস্যই, রস্যৌ, এটাকে এভাবে মনে রাখতে পারো যে যে দুইটার মাথার উপরে উরুনি আছে, আমরা এটার উরুনি বলি না, এই উরুনি আছে, সেটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, এটা। এরপর উচ্চ মধ্য হচ্ছে এ ও, আর নিম্ন হচ্ছে আ, এবং নিম্ন মধ্য হচ্ছে এ এবং স্বরেয়, এটা মনে রাখবো।
এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 প্রকার। উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে তার ভিত্তিতে স্বরধ্বনি 4 প্রকার হয়ে থাকে। এরপরে বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ কয়টি? 2টি, ওই এবং ঔ। এরা হচ্ছে যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ, আবার বলি এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ 2টি, ওই এবং ঔ। এদেরকে আবার দ্বিস্বর ধ্বনি বলা হয়। দ্বিস্বর ধ্বনি, আসলে দ্বিস্বর ধ্বনি কেন বলা হয় একটু যদি আমরা খেয়াল করি যে দ্বিস্বর ধ্বনি কেন বলা হয়। দ্বিস্বর ধ্বনি বলার মূল কারণ হচ্ছে এই যে দ্বিস্বর ধ্বনি, এই অর্থাৎ এর ভিতরে 2টা স্বর আছে, একটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি আছে আর একটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি আছে। ওই আমরা কি লিখলাম? ওই, এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আছে কে? আসলে ওই, তাহলে ও যোগ রস্বই হসন্ত এইটা আছে। তাহলে এটা হচ্ছে কি? এইটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, আর এই যে হসন্ত দিলে সেটা কিন্তু থেমে উচ্চারিত হয়। রস্বই অমনি থেমে যায়, রস্বই এরকম হয় না। অতএব এখানে এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কেন যৌগিক স্বরধ্বনি? কারণ এখানে একটা পূর্ণ স্বর আছে আর একটা হচ্ছে অর্ধস্বর আছে। তাহলে একে যৌগিক স্বরধ্বনি বলা যেতে পারে, দ্বিস্বরধ্বনি বলা যেতে পারে। অবশ্যই প্রশ্ন দুইভাবেই আসতে পারে, অতএব আমাদেরকে অবশ্যই দুইভাবে মনে রাখতে হবে। এর পরের অংশ যদি আসি আমরা, তাহলে দেখো পরে আছে এরপরে ব্যঞ্জন বর্ণ নিয়ে যদি কথা বলি তাহলে আমরা মনে রাখবো যে ক থেকে ম পর্যন্ত 25টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ 25টি ব্যঞ্জন বর্ণকে বলা হচ্ছে কি? স্পর্শ ব্যঞ্জন বলা হয়। 25টি, ক হতে ম পর্যন্ত এই 25টি ব্যঞ্জনকে স্পর্শ ব্যঞ্জন বলা হয়। ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জনকে স্পর্শ ব্যঞ্জন বলা হয়। এরপরে উষ্ণ ব্যঞ্জন। উষ্ণ ব্যঞ্জনের জায়গায় কি রয়েছে? তালিবর্ষ, মূর্ধন্য ষ, দন্ত স, হ। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। নিচের কোনটি উষ্ণ বর্ণ? এভাবে প্রশ্ন আসবে। এরপরে পার্শ্বিক ব্যঞ্জন কোনটা? পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে ল। কম্পিত ব্যঞ্জন, তারণজাত ব্যঞ্জন। এই প্রশ্নগুলো যে কি গুরুত্বপূর্ণ, মানে তোমরা যদি হচ্ছে পরীক্ষা দাও তারপরে বুঝতে পারবে যে আশা করা যায় এই প্রশ্ন দুটো হয়ে যাবে, চলে আসবে। এমন হয় অধিকাংশ প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতে দেখা যায় যে কোনটি কম্পিত ব্যঞ্জন বা কোনটি তারণজাত ব্যঞ্জন, এই প্রশ্নগুলো হয়ে থাকে। তাহলে এখানে কম্পিত ব্যঞ্জন, এটা র হচ্ছে কম্পিত ব্যঞ্জন, আর তারণ ব্যঞ্জন হচ্ছে ডয়বিন্দু র এবং ঢয়বিন্দু র, এরা হচ্ছে তারণজাত ব্যঞ্জন। তাহলে প্রশ্ন কীভাবে হবে? প্রশ্ন এভাবে হবে, নিচের কোনটি তারণজাত ব্যঞ্জন, নিচের কোনটি কম্পিত ব্যঞ্জন, নিচের কোনটি পার্শ্বিক ব্যঞ্জন, এইভাবে প্রশ্নগুলো হবে। ওকে, এরপরে আসি যে অঘোষ ব্যঞ্জন এবং ঘোষ ব্যঞ্জন। এখানে প্রশ্নগুলো এরকম হবে, দেখো যে নিচের কোনটি অঘোষ বর্ণ, এভাবে প্রশ্ন হবে। তাহলে অঘোষ বর্ণ আসলে বলা হয় কোনগুলোকে? বর্গের প্রথম ও দ্বিতীয় যে বর্ণ এগুলোকে বলা হয় অঘোষ বর্ণ। বর্গের প্রথম ও দ্বিতীয় যে বর্ণ এদেরকে অঘোষ বর্ণ বলা হয়। আর অঘোষ বর্ণ বা অঘোষ ব্যঞ্জন যাই বলো। আর বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম এটা বুঝতেছো না? দেখো একটু ক্লিয়ার করি যে ক, খ, গ, ঘ, ও এই পর্যন্ত আছে না? তাহলে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয় বর্ণ, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম বর্ণ। তাহলে কি বলা হচ্ছে যে প্রথম ও দ্বিতীয় এই দুইটা হচ্ছে অঘোষ, এই দুইটা অঘোষ ব্যঞ্জন। আর এই গ, ঘ অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো হচ্ছে ঘোষ ব্যঞ্জন। এগুলো আমরা মাথায় রাখবো বেশ ভালো করে। তাহলে অঘোষ, তাহলে শুধু কি এটা না, এরপরে কি রয়েছে বললো তো? এরপরে রয়েছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। তাহলে এই দুইটা চ আর ছ এরা হচ্ছে অঘোষ, বর্গীয় জ, ঝ, ইয় এরা হচ্ছে ঘোষ ব্যঞ্জন। এগুলো আমরা অবশ্যই মনে রাখবো ইনশাল্লাহ। ওকে, এরপরে যেটা আসি দেখো অল্প প্রাণ ব্যঞ্জন এবং মহাপ্রাণ ব্যঞ্জন, এটা চলে এসেছে। অল্প প্রাণ আর মহাপ্রাণ একই বিষয়টা আমরা এখান থেকেই দেখাতে পারি। দেখো তো ক উচ্চারণের সময় কীভাবে বলি ক, আর এখানে কীভাবে বলি খ, গ, ঘ, এভাবে। তোমরা তোমাদের শিক্ষক কীভাবে পড়িয়েছে অ্যাকচুয়ালি আমি জানি না, কিন্তু আমাদের সময় আমি যখন শিশু শ্রেণীতে পড়তাম এগুলো পড়তাম, আমাদের বজলু মাস্টার নামে একজন মাস্টার ছিল, মুরব্বী মানুষ ছিল, মারা গেছে, আল্লাহ ওনাকে ক্ষমা করো। তো বজলু মাস্টার যখন এই আমাদের এইগুলা শেখাতো মানে বেশ মজা লাগতো। উনি বেশ মানে সুর করে বলতাম, তখন রস্বই এইভাবে বলতাম, লম্বা করে টান দিত। তো এগুলো আমরা মনে রাখবো যে আসলে এই বর্গের প্রথম এবং তৃতীয় এটা হচ্ছে অল্প প্রাণ। কেন অল্প প্রাণ বলা হয়? কারণ এটা ক, গ এভাবে থেমে যেতে হয়। বাট যখন খ তখন কি বলি খ, যখন ঘ